সরকার মজুদ থাকার কথা জানালেও চাহিদা মতো জ্বালানি পাচ্ছে না। পাম্প লাইনে দাঁড়িয়ে থাকা কর্মঘণ্টা নষ্ট, চরম বিপাকে রাইড শেয়ারিং চালকরা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে 8 শিশুর, 1 মাসে মৃত্যু 2 শতাধিক। প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে জামায়াত নেতৃত্বাধীন 11 দল। 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত টানা কর্মসূচি। সংসদে সাউন্ড সিস্টেমে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুদকের জিজ্ঞাসাবাদ। অনভিজ্ঞ ঠিকাদারকে দেয়ার বিপত্তি, দাবি চিফ হুইপের। 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান। এবং এবারও সিনেটে পারল না প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে। মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র। রাজধানীর অধিকাংশ পাম্প তেল সংকটে বন্ধ। যে কয়েকটি খোলা থাকছে সেগুলোতে গাড়ির দীর্ঘ সারি। চালকরা বলছেন তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুত ও সরবরাহ স্বাভাবিক বললেও পাম্প মালিকরা বলছেন গ্রাহকদের চাহিদার তুলনায় পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। রাজধানীতে তীব্র হয়েছে জ্বালানি তেলের সংকট। বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহক। পাম্প মালিকদের দাবি, তেলের সরবরাহ কম থাকায় তৈরি হচ্ছে দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি। রাজধানীর অধিকাংশ পাম্প সরবরাহ ঘাটতির দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। যে কয়েকটি পাম্প সীমিত পরিসরে তেল দিচ্ছে সেগুলোতে গ্রাহকের লম্বা লাইন। কালকে 7টায় সিরিয়াল দিছি আমি তেল পাই নাই। তাদের কাছে আসলাম, তারা বলল যে আমরা 6 ঘন্টা সিরিয়াল দিয়ে ডিপু থেকে 9000 লিটার তেল আনছি, আমরা যে পর্যন্ত দিতে পারছি এ পর্যন্ত দিছি। আসছি তো 5:30 থেকে দাঁড়াই হয়েছি সকালে। একদিন চালাই, আরেকদিন তেল নেই, তারপরে দিন আবার চালাই। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বেড়েছে। সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি তাদের। 1000 টাকার করে দিলে হতো আর কি, কিন্তু বাট 500 টাকা দিচ্ছে, এটা আর আমাদের হচ্ছে না। অবদা বিদ্যুৎ ভবনের পিছন থেকে শুরু হয়েছে লাইন। এখন এখান থেকে আমরা ইত্তেফাক মোড় ঘুরে, ব্রাদার্স ক্লাব ঘুরে আবার মধুমিতা হয়ে পরে পেট্রোল পাম্পে আসতে হবে। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না তারা। ডিজেল আর অকটেন যেটা ছিল আমার হাতে, এটা গতকালকেই রাতের ভিতরে শেষ হয়ে গেছে। বিশেষ করে অকটেনটা আগে শেষ হয়েছে। পেট্রোল সামান্য কিছু আছে আমাদের, যেটুকু আছে আমরা কাস্টমারদেরকে দিচ্ছি। এখন নতুন করে গাড়ি আসবে, আজকে যেটা বরাদ্দ দিচ্ছে ওইটা নিয়ে আসবে, তারপরে গাড়ি আনলোড হওয়ার পর আমরা আবার দিতে পারবো। আগে 9000 লিটার অকটেন পাইতাম, দেখা যায় সকাল 7টায় আমাদের পাম্প ওপেনিং, ক্লোজিং রাতে 9টায়। এই সময়টার মধ্যে 9000 লিটার তেল সেল হওয়ার পরেও কিছু তেল থেকে যেত, 9000 পুরো সেল হইতো না। আর এখন গাড়ি আসছে 11টা বা 12টায় আসে গাড়ি, খালি করে শুরু করি 5 থেকে 6 ঘন্টায় আমাদের তেল শেষ হয়ে যায়। এদিকে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে জ্বালানি মন্ত্রণালয় বলছে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ থাকলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এই মুহূর্তের পরিস্থিতি কি রকম জানাবেন? সেই সাথে যানজটও মনে হয় তীব্র আকার ধারণ করেছে, আপনি কি দেখছেন? হ্যাঁ রেদওয়ান, এই যে তেল নিতে আসা মানুষদের যে দীর্ঘ সারি, ভোগান্তি, এগুলো তো ছিলই, এবং তার পাশাপাশি এখন যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে দীর্ঘ যানজট। এই তেল নিতে আসা যেই গাড়ির সিরিয়াল থাকে, এখানে কয়েকটি সিরিয়াল থাকে সবগুলো পাম্পের সামনে। ট্রাকের জন্য আলাদা সিরিয়াল থাকে, বাইকের জন্য আলাদা সিরিয়াল থাকে, প্রাইভেট কারের জন্য আলাদা সিরিয়াল থাকে। তো এই সিরিয়াল আসলে পাম্প থেকে শুরু করে মেইন রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায়, যার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এবং ইদানিং যেই সমস্যাটি আরো নতুন করে আসছে যে জ্বালানি তেলে তো রেশনিং নেই, তবে ফুয়েল কার্ড যাদের থাকছে তাদেরকে কিন্তু পাম্প থেকে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং ফুয়েল কার্ড যাদের নেই তাদেরকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। সো সেক্ষেত্রেও আসলে কিছুটা অভিযোগের কথা বলছেন চালকরা। এবং আমরা এই যে পাম্পটিতে এসেছি মহাখালীর, এখানে এসে আমরা দেখেছি এখানেও কিন্তু কন্টেইনারে করে যে তেল দেওয়া হচ্ছিল, খোলা তেল, সেই অভিযোগে কিন্তু
এখানে কিন্তু কয়েক ঘন্টা তেল সরবরাহ বন্ধ ছিল এবং তারপরে আবার এখন শুরু হয়েছে। আমি একটু সরাসরি একজন চালকের সাথে কথা বলতে চাই। আপনি যদি একটু জানাতেন ভাইয়া, তেলের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন ভাই? 6 ঘন্টা। 6 ঘন্টা দাঁড়িয়ে আছেন। তো এখানে কিছুক্ষণ আগে তেল দেওয়া বন্ধ ছিল, কেন ছিল? সঠিক জানি না, পিছনে ছিলাম, বলতে পারবো না। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে কতক্ষণ দাঁড়িয়ে আছেন তেলের জন্য? আমি 11টায় আসছি, প্রায় 8-9 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, এখানে প্রচুর সিন্ডিকেট চলে। ওই যে ড্রামে তেল নেয়, ঠিক আছে, ড্রামে তেল নেয়, এরপরে এরা মানে বাইরের লোক এদিক দিয়ে ঢুকে তেল দিচ্ছে। আমরা 8-10 ঘন্টা দাঁড়িয়েছি, দেখেন শরীরের কি অবস্থা, ঘামটাম অবস্থা পুরোই খারাপ ভাই। এই কষ্ট আর সহ্য হইতেছে না, ঠিক আছে। কিন্তু সঠিকভাবে যদি দেয়, কেউ বিভ্রান্তির মধ্যে পড়বে না, সরকার না, কেউ না। এই যে ফুয়েল পাস করছে, পাসের একটা সিরিয়াল থাকা উচিত, আর সাধারণদের জন্য একটা সিরিয়াল থাকা উচিত, ঠিক আছে। তাহলে আমার মনে হয় মেনটেন্যান্সটা খুব বেশি ভালো হবে। আশা করি বাংলাদেশ আরো উন্নত হোক, ভালো কিছু হোক। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন তেলের জন্য? আমি 12টায় সিরিয়াল দিছি, 12টায়। তো একটু আগে তেল দেওয়া বন্ধ ছিল, কেন ছিল? ওই যে আউটদের লোক ঢুকে গেছে, তো এই জন্য বন্ধ করে দিয়েছিল। এটা কি এখন সমাধান হয়েছে? হ্যাঁ, সমাধান হয়েছে, দিচ্ছে তো, এখন তো দিচ্ছে। রেদওয়ান, আপনি আসলে শুনছিলেন যে তেল পাম্পগুলোতে কিন্তু বিশৃঙ্খলার যে অভিযোগগুলো আসছে, এগুলো কিন্তু দিন দিন বাড়ছে এবং বাইরে থেকে কন্টেইনার নিয়ে এসে তেল নেওয়া বা সিরিয়ালের বাইরে থেকে ঢুকে তেল নেওয়া, এই ঘটনাগুলো ঘটছে প্রায়শই। তার ফলে কিন্তু দীর্ঘক্ষণ যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো এই বিষয়ে আসলে তারা সরকারের পদক্ষেপ কামনা করছেন এবং চাচ্ছেন যে এই পরিস্থিতি যাতে দ্রুত সমাধান হয় এবং তারাও যাতে নির্বিঘ্নে তেল নিতে পারেন। তো রেদওয়ান, রাজধানীর মহাখালীর আমতলী তেল পাম্প থেকে আমার কাছে তেল নিয়ে এতটুকুই সর্বশেষ ছিল। রেদওয়ান, প্রায় প্রতিদিনের চিত্র একই রকম। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। জীবন জীবিকা থমকে গেছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালকদের। সরকারের অনেক উদ্যোগের পরও তেলের প্রাপ্তি নিশ্চিত হয়নি। একদিকে এক শ্রেণীর অসৎ ব্যক্তি মজুত করছে, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে সাধারণ আয়ের মানুষের। অনেকেই দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে বলছেন অর্থনীতিবিদরা। দ্রুত গন্তব্যে পৌঁছাতে শহরের জনপ্রিয় মাধ্যম বিভিন্ন রাইড শেয়ারিং বাহন। গত 1 দশকে রাস্তায় মোটর বাইকের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এই রাইড শেয়ারিং পেশার বিস্তার। কেউ কেউ পেশা হিসেবে, আবার অনেকে বাড়তি আয়ের সুযোগ হিসেবে ভাড়ায় যাত্রী বহন করেন। আবার অনেকে কাজ করেন অ্যাপে রাইডার বা ডেলিভারি ম্যান হিসেবে। জ্বালানি সংকটের এই সময়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে এই পেশার মানুষ। 2টার দিকে ধাক্কায়া ধানমন্ডি 32 থেকে পাম্পে আসছি। আসার পরে ধরেন বিশাল বড় সিরিয়াল, 110-15 জনের পিছে ধাক্কায়া আস্তে 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 মাত্র 8 জনের পিছে আসছিলাম। 8 জনের পিছে আসার পরও তারপর ধাপ করে তেল শেষ হয়ে গেছে। ভাগ্য খারাপ, ভাগ্যে নাই, তেলও পাই নাই। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি তেলের জন্য। অন্য পাম্পে গেছি, ওখান থেকে ফেরত এসে এখানে দেখছি যে এখানে মনে হয় এই সময় খোলা থাকতে পারে, ওনারা বন্ধ করে ফেলছে। ওনারা যে তেল পাইছে সেই তেলটা ওনারা বিক্রি করে ফেলছে, ওনারা বলছে, কিন্তু আদৌ কতটা সত্য বা কত পরিমাণ বিক্রি করছে সেটা আমরা জানি না। তাতে দৈনন্দিন জীবনের ব্যয় মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এমন নিম্ন আয়ের মানুষের। আমরা যদি তেল না পাই, তাহলে আমরা তেল না পাইলে আমরা রাইড করব কিভাবে বা আমাদের সংসার চলবে কিভাবে? আমরা সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করব? অর্থনীতিবিদরা বলছেন অকটেন পেট্রোলের সবচেয়ে বড় গ্রাহক এই শ্রেণীর পেশার অনেকেই এরই মধ্যে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। ডিজেলের কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু আমাদের এই পেট্রোল এবং অকটেনের। এবং এইখানেই আসলে যারা আমাদের এই যে বাইকার, তো তারা রাইড শেয়ারিং যারা করেন তারা কিন্তু আসলে এই যে ধরনের তেল সেটা কিন্তু গ্রাহক। তো সুতরাং এখন আমাদের আসলে এটাকে মানবিক দিক থেকে আসলে দেখা উচিত। কৃত্রিম সংকট তৈরি করতে এক শ্রেণীর মানুষ যেমন মজুত করছে তেল, অন্যদিকে অপর শ্রেণী দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না জ্বালানি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানের কাছে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়ার পর কথা বলছেন প্রধানমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি
বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং অন্য কোনো ক্ষেত্রেও যারা গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রতি বছর দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার এ ভূষিত করা হয়। চলতি বছর স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার 15 জন বিশিষ্ট নাগরিক এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াও এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের সাথে স্বাধীনতা পদক প্রাপ্ত সকল গুণীজন এবং প্রতিষ্ঠানকে আমি আমার নিজের এবং দেশ ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। দেশ এবং জনগণের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই অবিস্মরণীয় অবদান বাংলাদেশকে করবে সমৃদ্ধ। আজ এবং আগামীর বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের এইসব অবদান প্রেরণার উৎস হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে স্ব ক্ষেত্রে আপনাদের অবদান এবং সফল কর্মগুলো অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারেও সমাদৃত হবে বলে আমরা দেশবাসী বিশ্বাস করি দৃঢ়ভাবে। সম্মানিত সুধীবৃন্দ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশটি এখন 55 বছর পার করে ফেলেছে। এত বছরেও আমাদের যেমন অনেক প্রাপ্তি রয়েছে, অপ্রাপ্তিও কিন্তু কম নয়। সুতরাং আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সভাপতি, দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ। শুধু অর্থনীতি নয়, ফ্যাসিবাদী শাসনামলে আমাদের শিক্ষা ব্যবস্থাও বিপর্যয়ে নেমে এসেছিল। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার কাজটিও আমরা শুরু করেছি। দেশের অর্ধেকের বেশি নারী,
নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আমাদের কোনো উদ্যোগই সহজে সফল হবে না। এভাবে প্রতিটি সেক্টরকে চিহ্নিত করে সরকার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই আমরা বিস্তারিতভাবে দেশের জনগণের সামনে দলীয় ইশতেহার ঘোষণা করেছিলাম। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষরও করেছিলাম। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা ইতিমধ্যেই জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে বারবার চেষ্টা করেছে এর প্রমাণ দিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আশ্বস্ত করতে চাই জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি সকলেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও যদি অমিতব্যয়িতা পরিহার করি, তার জন্য আমি দেশের সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজ যারা স্বাধীনতা পদকে ভূষিত হলেন, আপনারা প্রত্যেকে জাতির গৌরব। আপনাদের মতন সফল মানুষরা আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে উঠুন। এই প্রত্যাশায় আপনাদেরকে আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই। যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক প্রবীর দাসের নেতৃত্বে একটির দল বিভিন্ন অনিয়মের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সাউন্ড সিস্টেমে বিপর্যয় ঘটে। এতে তীব্র সমালোচনার মুখে পড়ে সংসদ সচিবালয়। অধিবেশন চলাকালে বারবার মাইক বিভ্রাটে বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। প্রাথমিকভাবে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে ব্যাখ্যা করা হলেও পরে অনুসন্ধানে উঠে আসছে উদ্বেগজনক তথ্য। এরই মধ্যে সংসদের বিশেষায়িত সাউন্ড সিস্টেম প্রকল্পকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ পেয়েছেন সংশ্লিষ্টরা। দুদকের নথি অনুযায়ী চলতি বছরের 13 জানুয়ারি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। পাশাপাশি জাতীয় সংসদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এই ঘটনায় চিফ হুইপ নুরুল ইসলাম জানান, অনভিজ্ঞ লোক দিয়ে সাউন্ড সিস্টেমের কাজ করায় এই ধরনের বিভ্রাটে পড়তে হয়েছে। যখন টেবিল চাপড়াইছে তখন ওই কানেক্টর ইউজ
এই 200 থেকে এই প্রবলেম এখন আমরা চেঞ্জ করে এখন কাজ চেঞ্জ করে দিচ্ছি ইউনিটগুলো সব প্রপার্টি লাগাতে আছে এখন 1000 টেবিল চাপড়ে দেওয়া আমাদের সাউন্ড সিস্টেমের কন্ট্রাক্টর হয়েছে কারা, যারা কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা আছে তারা। এটাই দরপত্রের আইন করেছে। সাউন্ডের ব্যাপারে অভিজ্ঞতা এরকম লোক ডাকে না। আবার দরপত্র রিপেয়ারিংয়ের করতে যে লোক নিয়েছে সে হলো মুদি দোকানদার। চুরি হয়েছে এখানে সাউন্ড নিয়ে। কাজে আমরা চেষ্টা করছি সাউন্ডকে, আমাদের ইনকোয়ারি কমিটি বসিয়েছি, তারা রিপোর্ট দিলে আমরা দেখব কার দোষ কার ত্রুটি।